আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় যে একটি চুক্তি হয়েছিল, আগে এটা গোপন চুক্তি ছিল, এখন এটা প্রকাশ্যে চলে এসেছে। এই চুক্তির যে ধারা উপধারা এবং যেটাকে ট্রেড এগ্রিমেন্ট বলা হচ্ছে বা বাণিজ্য চুক্তি বলা হচ্ছে, এই বাণিজ্য চুক্তিতে যে সকল শর্ত দেয়া হয়েছে সে সকল শর্ত মানার কারণে বা সে সকল শর্ত মানতে বাধ্য হওয়ার কারণে আমাদের যে জাতিগত সত্তা, আমাদের যে সার্বভৌমত্ব, এটা নিঃসন্দেহে ক্ষুণ্ণ হবে। ২ নম্বর হলো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে গার্মেন্টস এক্সপোর্ট করি। সেই গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা কয় টাকা লাভ করি, এটা একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আমি জানি। আমাদের দেশের গার্মেন্টস ব্যবসাটা একটা মোস্ট আনপ্রেডিক্টেবল বিজনেস। এখানে ৫ বছর টিকে থাকাটা সৌভাগ্যের বিষয়, ১০ বছর ২০ বছর টিকে থাকাটা ব্যতিক্রম। আর এই ট্রেডে সেই শুরু থেকে এ পর্যন্ত সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে টিকে আছেন এইরকম গার্মেন্টস মালিক নেই। ৮০-র দশকে ৯০-র দশকে যারা এই গার্মেন্টস ব্যবসাতে যারা পাইনিয়ার ছিলেন, যেমন ধরুন অপেক্স গ্রুপ, আনিসুর রহমান সিনহা, তার কোম্পানিতে ১,০০,০০০ লোক চাকরি করতেন, দেউলিয়া। মেজর মান্নান, তার আজিম মান্নান গ্রুপ ছিল, পরে সানমান গ্রুপ হলো। মান্নান সাহেব দেউলিয়া। ফজলুল আজিম, হাতিয়ার যে এমপি ছিলেন, ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্টস ওনার, দেউলিয়া। এভাবে কতজনের নাম বলবো? ১০০ জনের নাম বলতে পারবো, দেশি এবং বিদেশি। বড় বড় কোম্পানিগুলো, যাদের কোম্পানিতে ৫০,০০০-এর উপরে লোক ছিল, ৫ বছর ১০ বছর পর দেউলিয়া হয়ে গেছে। কারণটি কি? এই শ্রমঘন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে প্রচুর টার্নওভার হয়, প্রচুর লোক চাকরি করে, কিন্তু দিন শেষে মালিক শ্রমিক কারোর কিছু থাকে না। এবং আমাদের ব্যাংকগুলো, আমাদের রাষ্ট্র এখানে যে পরিমাণ বিনিয়োগ করে, এবং এই বিনিয়োগের একটা বিরাট অংশ আমাদের সাধারণ মানুষের কর থেকে সাবসিডি দেওয়া হয়। আর এই বিনিয়োগ করে আমরা যে এক্সপোর্ট করি গার্মেন্টসে, সেও কেবলমাত্র কর্মসংস্থান হচ্ছে, কিন্তু যে কর্মসংস্থান হচ্ছে, আপনি দেখাশোনা একটা রিক্সা চালালে মাসে ২০,০০০ টাকা ইনকাম করা যায়। এমনকি একটা বুয়া, যে বুয়া ৩ বেলা খাবার দাবার একটা বাসায় থাকে, খায়, সে ১০,০০০ ১২,০০০ টাকা ইনকাম করে বর্তমান জমানাতে, খাওয়ার সহ। হয়রা সেটা গার্মেন্টসে সকাল ৭টার সময় যায়, রাত্রি ১২টা পর্যন্ত ওভারটাইম করে সাকুল্য একটা মানুষ ২০,০০০ টাকা ইনকাম করতে পারে না। ফলে ও, মানে গার্মেন্টসে যিনি ওয়ার্কার, তিনি সকাল থেকে রাত্রি ১২টা পর্যন্ত কাজ করে ১০ বছর ২০ বছর কাজ করে একেবারে শূন্য হাতে ফিরেন, কেবলই মাত্র কৃতদাসের মতো তাকে সারাটা জীবন এই গার্মেন্টসে বন্দী থাকতে হয়। গার্মেন্টসের মালিকরা একই অবস্থা। তারা ইউরোপ আমেরিকার যারা বায়ার, তাদের কাছে এইগুলো বিক্রি করেন, সেলাই করার যে পয়সাটা পান, সেইগুলো মানে খরচ বাদ দিয়ে ১০ থেকে ১৫% উপর নেট প্রফিট করতে পারেন না। আর এই ১৫%-এর উপর ভিত্তি করে, মানে যে দামে সে বিক্রি করলো, একটা গার্মেন্টস সে বিক্রি করলো ১০০ টাকা, এখানে তার সিএম মানে কস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং যেটা আছে, কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এতে দেওয়া হলো তাকে সর্বোচ্চ তিনি যে লাভ করলেন ১০ থেকে ১৫ টাকা। এই ১৫ টাকার মধ্যে সরকারের 1% এআইটি রইল কত? ১ টাকা। এরপরে ভ্যাট, তারপর 35% আয়কর এটার উপরে, মানে খরচা সরচা বাদ দিয়ে সব কিছু পড়ে। এর মধ্যে বাড়ি ভাড়া, এর মধ্যে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, মাস্তান, চাঁদাবাস, স্টাফদের বেতন, নিজের বিনিয়োগ, ব্যাংক লোন, হিসাবটা মিলান। যারা যারা গার্মেন্টস মালিক, প্রায় সবার পরিবার শেষ, ফিনিশড, কিচ্ছু নেই। বাইরে থেকে হয়তো ট্রানজ্যাকশন করে, ব্যাংকে প্রচুর লেনদেন হচ্ছে, একটা ভাবসাব চলে আসে, আসার পর একটা বড় গাড়ি কিনে, একটা বাড়ি কিনে, ব্যাংকে ৩০০ কোটি টাকা, ৩,০০০ কোটি টাকা, ৩০,০০০ কোটি টাকা লোন আছে, হয়তো সে বাড়ি গাড়ি কিনে হয়তো
10-12 কোটি টাকা সে খরচ করে, 20-25 কোটি টাকা খরচ করে। মানুষ মনে করে অনেক টাকা, কিন্তু গাং হয়ে গেছে ব্যাংকে। এই হলো ব্যবসার চিত্র। সেই ব্যবসা যদি আমরা বন্ধ করে দেই, সরকার যদি বন্ধ করে দেয় যে আমাদের বাংলাদেশে আমরা এখন আর কোনো গার্মেন্টস এক্সপোর্ট করব না, যা কিছু করব নিজেদের জন্য, এবং বিদেশ থেকে যারা আসবে তারা বাংলাদেশে এসে নগদ টাকা দিয়ে এখান থেকে কিনে নিতে হবে মাল, ফিনিশড, জাস্ট চীনের মতো। চীনের আপনি গুয়াংজুতে যান, সেখানে গিয়ে যে আমরা মালামাল কিনি, ফিনিশড প্রোডাক্ট সেখান থেকে, মার্কেট থেকে আমাদেরকে কিনে আনতে হয়। তা আমাদের গার্মেন্টস তৈরি হবে, বঙ্গবাজারে থাকবে, বিভিন্ন মার্কেটে থাকবে, গুলিস্তানে, সেখান থেকে বিদেশিরা এসে ক্যাশ ট্রেডারদের কাছ থেকে কিনে নিয়ে যাবে, আর গার্মেন্টসগুলো লোকাল করবে। তাহলে এখন যা আছে তার চেয়ে অন্তত 10% to 20% তাদের সার্ভাইভাল ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু এখন আমরা যেভাবে বিদেশি বায়ারদের কাছে জিম্মি হচ্ছি, একটা এলসি পাওয়ার পর প্রায় 100% আমাদের ব্যাংক এবং আমরা নিজেরা বিনিয়োগ করি। হঠাৎ করে দেখা গেল একটা বোতামে সমস্যা, বা বায়ার ফাজলাম করে বলল যে ডিসকাউন্ট দাও, বলে পুরো এলসিটা ক্যান্সেল হয়ে গেল। বছরে, 2 বছর, 3 বছর, এমনকি 5 বছরে যদি এরকম একটা শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়, ওই গার্মেন্টস আর দাঁড়াতে পারে না। এবং অহরহ এই ঘটনাগুলো ঘটছে, এবং সেই কাজগুলো আমেরিকান বায়াররা বেশি করে। এবং আমেরিকান বায়ারদের মধ্যে আবার যারা জিউস, মানে ইহুদি বায়ার আছে, ও হারামজাদারা সবচেয়ে বেশি খারাপ কাজ করে, এত খারাপ কাজ করে। তো সেই দেশে এক্সপোর্ট হচ্ছে, এবং আমরা বাংলাদেশে ধরেন $10 বিলিয়ন এক্সপোর্ট করছি। এই $10 বিলিয়ন উপরে কিন্তু তারা এখন 20% বা 19% তারা ট্যাক্স নিচ্ছে। তাহলে $10 বিলিয়ন যদি 20% আপনি ট্যাক্স ধরেন, তাহলে $2 বিলিয়ন। এই $2 বিলিয়ন তারা এই বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করে ওরা কিন্তু আয় করে নিচ্ছে। আর আমরা এই $10 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য আমাদের সরকারকে অ্যাটলিস্ট ইলেকট্রিসিটি, অন্যান্য পোর্ট, কাস্টমস, এগুলো তো কোনো ট্যাক্স লাগে না, এই বাবদ অন্ততপক্ষে বছরে আমরা $2 বিলিয়ন সাবসিডিজ দিই। তো এই $2 বিলিয়ন আমেরিকার যারা সাধারণ মানুষ তারা নিয়ে নিচ্ছে, এবং আমেরিকার সরকার নিচ্ছে $2 বিলিয়ন। ফলে আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করি, কিন্তু আমেরিকা লাভ করে $4 বিলিয়ন। সেই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য আমরা এই আমেরিকার সাথে যে চুক্তি করেছি, গোলামির চুক্তি, সেই চুক্তির জন্য তাদের কাছে বিমান কিনতে হবে, তাদের কৃষি পণ্য আনতে হবে, তাদের সেনাবাহিনী যে সকল আর্মস ফেলে দেয়, রাস্তায় যেগুলো ফেলে দেয়, সেগুলো আমাদেরকে উচ্চ মূল্যে কিনে আনতে হবে, চীনের চেয়ে বেশি মূল্য দিয়ে, অস্ত্রগুলো বাড়ি ইত্যাদি ইত্যাদি সব কিছু। এই চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেছে। আর পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এই চুক্তি করার জন্য মানে আমেরিকার যে চাপ, এই চাপ ছিল তো অবশ্যই, কিন্তু ইউনূস সাহেব বা ইউনূস সাহেব সরকার, তারেক রহমান, জামাতের আমির বা বিএনপি বা জামাত, এনসিপি, এদের সবার সাথে আলাপ আলোচনা করে তারপর শেষে এই চুক্তি করা হয়েছে। বোঝার চেষ্টা করেন যে কি পরিমাণ এখানে ডিপ স্টেট কাজ করেছে, ক্ষমতা রেজিম চেঞ্জ করে এবং ক্ষমতা আসার জন্য, থাকার জন্য। মানে এগুলোর কি ভাষায় এগুলো বর্ণনা করব? জবান সংযুক্ত রাখাটা, ক্রোধ সংযত রাখাটা, হৃদয়কে, এই যে কথা বলছে, বিশ্বাস করেন হৃদয়ের মধ্যে ধুক 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 করছে। আমি এই দেশের মানুষ, আমার 14 গোষ্ঠী এই দেশে, আমার জন্ম হয়েছে, আমার বাপ দাদা 14 জেনারেশন, তাদের কবর এই দেশে। আমরা কখনো ওই কোনো বিদেশ থেকে, কোথাও থেকে আমরা আসিনি। এদেশের কৃষি, এদেশের সব কিছুর সঙ্গে আমার রক্তের জড়িত। ফলে এই দেশের জন্য আমার মানে কি বলবো, এদেশের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। আর এই দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের কাউকে আমার ভালো লাগে না, সে যেই হোক না কেন, ডাজ নট ম্যাটার। এখন দেখেন আমাদের দেশের এই এখন ডিজেল সমস্যা হচ্ছে, জ্বালানির সমস্যা হচ্ছে, বিদেশি লোন দেওয়া থেকে শুরু করে এই মুহূর্তে এই অর্থ বছরে আমাদের $10 থেকে $12 বিলিয়ন বিদেশি সহযোগিতা দরকার। আমাদের লোকাল বাজেটারি সাপোর্ট দেওয়ার জন্য, বিদেশি লোন দেওয়ার জন্য $10 বিলিয়ন দরকার, বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাটলিস্ট 2 লক্ষ কোটি টাকার বিদেশি সাহায্য দরকার। 8 লক্ষ কোটি টাকা যদি আমাদের বাজেট হয় এই বছর, তাহলে সরকারের যে রেভিনিউ আর্নিং, বড় জোর 4 কোটি টাকা,
4 লক্ষ কোটি টাকা। বাকি 4 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে, 3 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে নিতে হবে। আর 1 লক্ষ কোটি টাকা সর্বোচ্চ আমাদের বাংলাদেশ থেকে নিতে পারবো আমরা। কিন্তু ইতিমধ্যে নোট ছাপানো হয়ে গেছে 20,000 কোটি টাকা, আর 1,26,000 না কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছে এই 2 মাসে। সংসার তো আপনিও চালান, রাষ্ট্র তো একটা বড় সংসার, এখন আপনি মিলিয়ে দেন কিভাবে হবে। এই বিপদের মধ্যে আমরা আছি। এখন একটা টাকা মানে কি? একটা টাকা এক মুঠো ভাত, মানে 7 দিন না খাওয়া একজন মানুষের কাছে এক মুঠো ভাত যেভাবে মূল্যবান, তেমনি এখন একটা টাকা বাংলাদেশের সরকারের কাছে মূল্যবান। এই সময় এখন আমাদেরকে আমেরিকা থেকে বিমান কিনতেই হবে। বিমান প্রতিমন্ত্রীর কথা শুনলাম যে 15টা বিমান আমেরিকা থেকে কিনতে হবে, যার মূল্য প্রায় 40,000 কোটি টাকা। আর সেই চুক্তিটিকে বাদ দেওয়া যায় না। আল্লাহর হস্তে কি চুক্তি থেকে বের হওয়া যায় না? কেন ক্ষমতায় থাকতে হবে? কেন মানুষকে ভয় পেতে হবে? কেন আমেরিকাকে ভয় পেতে হবে? পৃথিবীতে কি এমন অনেক দরিদ্র রাষ্ট্র আছে না? আমাদের সেই দরিদ্র রাষ্ট্র যারা আমেরিকাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। পৃথিবীতে কি এমন অনেক নেতা আছে না যারা আমাদের সাথে অনেক অনেক মানে যাকে বলে প্রজ্ঞা, মেধা, কিন্তু সারাটা জীবন জেলে কাটিয়েছে। আচ্ছা, ইমরান খান কি ইচ্ছে করলে আমেরিকার তাবেদার হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারতো না? কিন্তু সে যে জেলে আছে, আপনার কাছে কি মনে হয় ইমরান খানকে মানুষ পৃথিবী স্মরণ করবে নাকি শাহবাজ শরীফকে স্মরণ করবে? কিন্তু এই যে বিমান, আমেরিকার যে 15টা বিমান, আমরা এখন আমাদের বহরে যেগুলো বিমান আছে এগুলো মেনটেন করতে পারতেছি না, এগুলো চালাতে পারছি না, এগুলো রুট নাই, এটা লাভজনক না। তার মধ্যে আবার এখানে 3 বিলিয়ন ডলার দিয়ে এই মুহূর্তে বিমানগুলো কিনতে হচ্ছে। সরকারের যারা কর্তা ব্যক্তি, আল্লাহ তাদেরকে হেকমত দান করুন, শক্তিমত্তা দান করুন এবং রুখে দাঁড়ানোর শক্তি তারা লাভ করুন, এই দোয়া করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।